বাংলাদেশের বুকে আগুন, রক্তাক্ত ঢাকা রাজপথ, ছাত্র আন্দোলন থেকে গণ আন্দোলন, গণ আন্দোলন থেকে সংঘর্ষ, মেধা বনাম কোটা। ছাত্রদের দেয়ালে পিঠ থেকে গিয়েছিল যে সরকারি চাকরিতে মেধার ভিত্তিতেই চাকরি নিয়োগ হবে। তার জন্য তারা আন্দোলনের মাঠে নেমেছিল। কিন্তু এই আন্দোলনটা কেন গণ আন্দোলনের রূপ নিল? গণ আন্দোলন থেকে সংঘর্ষ, তারপর ঝরে গেল শত শত প্রাণ, শত মায়ের বুক খালি হলো। কিন্তু কেন? এই আন্দোলনটাকে আদৌ এতটা ধ্বংসাত্মক আন্দোলন হওয়ার কথা ছিল? অবশ্যই ছিল না। যদি না ছাত্রদের ওই আন্দোলন সরকার পক্ষ থেকে মেনে নেওয়া হতো, তাহলে আজকের পরিণতি হয়তোবা দেখতে হতো না। হয়তোবা এই আন্দোলনটা এত গণ আন্দোলনের রূপ নিত না। দেখুন, ওই আন্দোলনটা দানা বাঁধতে থাকে যখন আবু সাহিদের মৃত্যুর পর থেকে আন্দোলনটা তখন আর ওই ছাত্র আন্দোলনে থাকে না। তখন ওই আন্দোলনটা বাংলাদেশের আনাচে কানাচে প্রত্যেকটা জায়গায় ছড়িয়ে পড়ে আন্দোলন রূপ নেয় ধ্বংসাত্মক হিসেবে। তখন আর ওই আন্দোলনটা সরকার কন্ট্রোল করতে পারে নাই। তখন রাষ্ট্রপক্ষ থেকে সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের বললেন যে ওই ছাত্র আন্দোলনকে ব্যবহার করছে তৃতীয় কোনো পক্ষ, মানে বিএনপি অথবা জামায়াত ছাত্র আন্দোলনকে ব্যবহার করে সরকারকে ধ্বংস করতে যাচ্ছে, সরকারকে আটকাতে যাচ্ছে। দেখুন, বলে রাখা ভালো, ছাত্ররা প্রথম থেকে বলেছিল ছাত্ররা তাদের অধিকার আদায়ের জন্য মাঠে নেমেছে। তারা কোনো ধ্বংসাত্মককে সমর্থন করে না, তারা কোনো সংঘর্ষকে সমর্থন করে না। তারা শুধু চায় মেধার ভিত্তিতে চাকরি হবে, সরকারি চাকরিতে। দেখুন, ছাত্র আন্দোলন বাংলাদেশের নতুন কিছু নয়। অতীতেও আমরা দেখে এসেছি 52 ভাষা আন্দোলন, 66-69 গণ আন্দোলন, সব কিছুতেই ছাত্রদের জয় হয়েছিল। তবে এই আন্দোলনটা সম্পূর্ণ আলাদা। দেখুন, এই আন্দোলনটা যতটা রূপ নিয়েছে, এত মহাসংঘর্ষ হয়েছে যেটা গোটা বিশ্বকে ভাবিয়ে তুলেছে। বিবিসির রিপোর্ট অনুসারে বলছে যে এই আন্দোলনে 150 জন মায়ের বুক খালি হয়েছে। দেখুন, আদৌ কি এত রক্তপাত হওয়ার কথা ছিল? যদি ছাত্রদের সমন্বয়কারীদের সঙ্গে একটা সুষ্ঠু সমাধান করত সরকার, তাহলে হয়তো আজকের এই পরিণতি দেখতে হতো না। ঢাকার রাজপথ রক্তে রক্তাক্ত হতো না। তাহলে কি সরকারের নীতি নির্ধারকরা তার জন্য দায়ী?